জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর ইতিহাস বইয়ের চ্যাপ্টার 5। এই চ্যাপ্টারের ওপরে অলরেডি দুটো ভিডিও আমার বানানো আছে, তোমরা যারা এখনও ভিডিওটাকে দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। তো চলো আমরা আজকে ভিডিওটাকে শুরু করি, এই চ্যাপ্টারের শেষ ভিডিও এটা। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা দেখব যে ভারতবর্ষে যখন কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হলো ইংরেজদের মাধ্যমে, তখন কি দেখতে পাচ্ছি আমরা যে ইংরেজদের তৈরি করা এই যে কলেজ, এই কলেজের উপরে মানুষের অত আস্থা থাকলো না। মানুষজন বলল যে এই কলেজটা কোনো কাজের কলেজ না। সেটার অবশ্যই এনাফ রিজন আছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে কলেজে পড়াশোনা হতো, এই কলেজে যে সমস্ত শিক্ষা দেওয়া হতো শুধুমাত্র ইংরেজরা ওদের কর্মচারী তৈরি করতো শিক্ষা দিয়ে, ঠিক আছে। আর এই কথাগুলো সব থেকে বেশি জোরদার তখনই হলো মানুষজন এই সমস্ত কলেজের ব্যাপারে, যেগুলো যেমন ধরুন ফর এক্সাম্পল কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, এই সমস্ত কলেজকে তখনই সব থেকে বেশি নিন্দা করতে শুরু করলো যখন 1905 সালে লর্ড কার্জন ঠিক করলো যে ভারতবর্ষকে ভাগ করা হবে, মানে আমাদের বাংলাকে ভাগ করা হবে, দুটো বাংলা করা হবে, একটা পূর্ববঙ্গ একটা পশ্চিমবঙ্গ করা হবে। বাংলা যাতে ভাগ না হয় তখন মানুষজন আন্দোলন শুরু করলো, ইংরেজদের জিনিস বয়কট করতে শুরু করলো এবং কি ইংরেজদের শিক্ষা ব্যবস্থাকেও বয়কট করতে শুরু করলো। আর এই বয়কট করার সময় মানুষজন নিন্দা করতে লাগলো এই যে কলেজটা আছে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা বাদ দিয়েও আরও অনেক কলেজ ছিল। তো এই কলেজগুলোকে বলা হতে লাগলো যে এগুলা ইংরেজদের জন্য পোষা কুকুর তৈরি করছে, আমরা ভারতীয়রা কুকুর, এদের কাছে পা চাটবো আমরা এই কলেজে পড়ে, এদের উপরে আমরা বেশি কথা বলতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। এই কলেজের শিক্ষা ব্যবস্থা খুবই সীমিত ছিল, খুবই সামান্য ছিল। আর এই ইংরেজদের শিক্ষা, এই যে ইংরেজদের শিক্ষা ব্যবস্থা, এটার উপরে মানুষজন ব্যাপকভাবে নিন্দা করতে শুরু করলো। তো এইরকম অবস্থায় যখন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে, তখন ভারতবর্ষের কিছু বিখ্যাত ব্যক্তি তারা ঠিক করলো যে না, আমাদের জন্য আমরা একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করব। ইংরেজরা যেরকম একটা জাতীয় শিক্ষা পরিষদ গঠন করে, তোমাদের মনে প্রশ্ন অনেকেরই থাকতে পারে যে জাতীয় শিক্ষা পরিষদটা কী জিনিস। শিক্ষা পরিষদ যদি সহজভাবে বলি তাহলে এটা হবে যে, যেমন ধরে নাও তোমাদের গ্রামে বা শহরে পুজো হয়, পার্বণ হয় এবং সেখানে কিন্তু একটা কমিটি থাকে, সেই কমিটির মধ্যে সম্পাদক থাকে, সেক্রেটারি থাকে, সভাপতি থাকে, সব রকম পদ থাকে এবং প্রত্যেকটা লোকের কিন্তু কাজকর্ম ভিন্ন হয়। ঠিক সেরকমভাবে এই শিক্ষা পরিষদ, জাতীয় শিক্ষা পরিষদ যেটা ইংরেজরা তৈরি করেছিল, ঠিক আছে, প্রত্যেকটা পদের লোকজনের কাজ ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ঠিক আছে। তো এটাকে বলা হয়ে থাকে শিক্ষা পরিষদ, এখানে কাজগুলো ভিন্ন ভিন্ন হয়। তো এই শিক্ষা পরিষদ যেটা ইংরেজরা তৈরি করেছিল, ঠিক সেরকম করেও আমরাও আমাদের মতো করে একটা জাতীয় শিক্ষা পরিষদ তৈরি করব, যেখানে আমরা ঠিক করব বসে বসে যে কিভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেব, কোন শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদের জন্য উপযুক্ত হবে, এবং আমরা বিশেষ করে ইংরেজদের শিক্ষা ব্যবস্থাকে ত্যাগ করব। ওদের শিক্ষা ব্যবস্থা আমরা কোনোভাবে গ্রহণ করব না, কারণ ওদের শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে উপনিবেশিক ভাব। ওরা আমাদের উপরে চড়ে আমাদের মাধ্যমে শাসন করতে চায় গোটা দেশকে। এই হচ্ছে ব্যাপার। এই উদ্দেশ্যকে সফল করার জন্য জাতীয় পরিষদ, শিক্ষা পরিষদ বলে একটা কনসেপ্ট মানুষের মাথার মধ্যে আসলো। প্রেমেন্দ্রনাথ ঠাকুর এই কথাটাকে ব্যবহার করেছিলেন, ঠিক আছে। তো এই জাতীয় শিক্ষা পরিষদ গঠন করার জন্য 1905 সালে মোটামুটি প্রায় 1500 জন মতো লোক এক জায়গাতে জড়ো হয়েছিল। কলকাতার পার্ক স্ট্রিট বলে একটা জায়গা আছে, সেখানে জড়ো হয়ে ওরা ঠিক করলো যে ভারতবর্ষে একটা জাতীয় শিক্ষা পরিষদ তৈরি করা হবে, আমাদের বাংলাতে তৈরি করা হবে, যেটা ঠিক করবে কোথায় কোথায় স্কুল স্থাপন করা হবে, কোথায় ছেলে মেয়ের জন্য কিভাবে স্কুল স্থাপন করে তাদের পড়াশোনার ব্যবস্থা করা হবে, তাদেরকে কি পড়ানো হবে, সব কিছু তারা ঠিক করবে। তো এই হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ। প্রেমেন্দ্রনাথ ঠাকুর যেটা প্রথম কথাটাকে ব্যবহার করেছিল। তো এই উদ্দেশ্যকে সফল করার জন্য 1906 খ্রিস্টাব্দে অবশেষে 92 জন সদস্যকে নিয়ে এই পরিষদ গঠন করা হয়ে গেল। এখন কি হলো? এখন দেখতে পাচ্ছি আমরা যে যে কোনো সংস্থা বা
সংগঠন বা যে কোনো কিছু তৈরি করলে তাকে চালানোর জন্য কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয়ে থাকে। তোমরা গ্রামে অবশ্যই দেখেছো তোমাদের ক্লাবের কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয়ে থাকে, না হলে কিন্তু ক্লাব নষ্ট হয়ে যায়। ঠিক আছে, দুর্গা পুজোর ক্লাব হতে পারে বা কালী পুজোর ক্লাব হতে পারে। ঠিক সেরকমভাবে একটা পরিষদকে চালানোর জন্য, স্কুল কলেজ স্থাপন করার জন্য, বইপত্র খাতাপত্র ছাপানোর জন্য, যে কোনো কাজের জন্যই কিন্তু টাকা পয়সার প্রয়োজন আছে। আর এই টাকা পয়সা কোথা থেকে আসতো? আমাদের ভারতবর্ষের কিছু বিখ্যাত লোক, কিছু বিখ্যাত মনীষী এই টাকাগুলো দান করতো তাদেরকে, এই শিক্ষা ব্যবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেমন তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর আছে, অরবিন্দ ঘোষ, রাজা সুভাষচন্দ্র মল্লিক, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এরকম অনেক আরো ব্যক্তির নাম খুঁজে পাওয়া যাবে, গোটা বোর্ড ভরে যাবে লিখে, তাও শেষ হবে না নাম। ঠিক আছে, এরকম অনেক ব্যক্তি আছে। তো এরকম সমস্ত ব্যক্তিদের সাহায্যে এই ধরনের শিক্ষা ব্যবস্থাগুলো চলতো। ঠিক সেরকমই একটা জাতীয় শিক্ষা পরিষদ। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের পরবর্তীকালে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বলে একটা সংস্থা স্থাপন হয়, যেটা এক কথায় স্কুল বললেই চলে। এই স্কুল বা কলেজটা তৈরি হয়েছিল এবং এই স্কুল বা কলেজ তৈরি হওয়ার পর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে যেতে আরও সহজ হয়েছিল। প্রচুর ছাত্রছাত্রী এই সমস্ত কলেজে বা স্কুলে এসে ভর্তি হতে শুরু হলো। এখন সমস্যাটাকে বোঝো, যখন ইংরেজরা দেখলো যে এই সমস্ত দেশের তৈরি, মানে আমাদের দেশের তৈরি স্কুলে কলেজে গিয়ে আমাদের দেশের ছাত্ররা পড়াশোনা করছে, তারা এখন বলছে যে বাবু এই সমস্ত কলেজে পড়াশোনা করলে কিন্তু হবে না, সরকারি চাকরি পাওয়া যাবে না, সরকারি চাকরি পেতে গেলে আমাদের কলেজে এসে পড়তে লাগবে। এই হচ্ছে ব্যাপার। ইংরেজরা এখন বেকা হয়ে বসলো, না আমাদের স্কুলে পড়লে তবেই সরকারি চাকরি হবে, তাছাড়া হবে না। এই অবস্থাতেও, এরকম অবস্থাতেও আমাদের দেশের প্রচুর ছাত্র আমাদের দেশের তৈরি কলেজে স্কুলে পড়াশোনা করেছিল। তারা নিজে নিজে স্বাবলম্বী হয়েছিল, কারোর দাস হয়ে থাকতে তাও চায়নি তারা। এই হচ্ছে ব্যাপার। আরেকটা কথা তোমরা মনে রাখবে ভালো করে, এই জাতীয় শিক্ষা পরিষদ যখন গঠন হচ্ছিল তখন এর সভাপতি ছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখে দিও, ইম্পর্টেন্ট। আর পরবর্তীকালে সভাপতি হয়েছিলেন রাসবিহারী ঘোষ এই জাতীয় শিক্ষা পরিষদে। তোমরা কথাগুলো মাথায় রেখো। তবে জাতীয় পরিষদ গঠনের পরে লক্ষ্য স্থির করা হয় যে আমরা আমাদের নিজেদের মাতৃভাষায়, নিজেদের দেশীয় ভাষায় বিভিন্ন সাহিত্য, বিজ্ঞান, সমস্ত বিষয় নিয়ে আমরা চর্চা করব, যেখানে আমাদেরকে ইংলিশ শিখতে হবে না। আমরা আমাদের বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় আমরা শিখব সব কিছু। তো এই হচ্ছে জাতীয় পরিষদ গঠনের প্রধান লক্ষ্য বলতে পারো বা উদ্দেশ্য বলতে পারো। বৈজ্ঞানিক শিক্ষা গোটা দেশে যাতে ছড়িয়ে যায়, গোটা বাংলা যাতে ছড়িয়ে যায়, এই উদ্দেশ্যে 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদের মতোই আরেকটা সংস্থা গড়ে ওঠে বা কলেজ বলতে পারো গড়ে ওঠে। সেটা গড়ে তুলেছিলেন তারকনাথ পালিত, তার নাম বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, 1906 সাল। এই বছর যখন এটা গড়ে উঠলো তখন এখানে বিভিন্ন রকম জিনিস নিয়ে গবেষণা করতে শুরু হলো। তোমরা আগেই জানো, যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শিল্প প্রযুক্তি, কলা বিভাগ, সাহিত্য বিভাগ, সব কিছু নিয়ে গবেষণা হতো। তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে যতই বিজ্ঞান নিয়ে গবেষণা করা হোক, যতই রাসায়নিক নিয়ে গবেষণা করা হোক, যে কোনো বিজ্ঞানে যে কোনো কিছু নিয়ে গবেষণা করা হোক, সঙ্গে কিন্তু সাহিত্য কলা কিন্তু থাকেই। ঠিক আছে, কারণটা কি? কারণটা হচ্ছে সাহিত্য মানুষের মনের মধ্যে আনন্দ সৃষ্টি করে। সাহিত্য এমনই একটা জিনিস যেটা মানুষের মনের মধ্যে একটা নিরানন্দ ভাব সৃষ্টি করে, যা থেকে মানুষ নতুন কিছু খুঁজে পায় জীবনে। তো এই জন্য সাহিত্যটাকে কিন্তু সাথে সাথে রাখা হয়। তো 1924 সালে এই কলেজটা স্থানান্তরিত হয়ে যায়, যেই জায়গাটা স্থাপন করা হয়েছিল সেখান থেকে স্থানান্তরিত হয়ে সেটা যায় যাদবপুরে, এবং সেখানে 1928 সালে এই কলেজটার নাম চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে তার নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নাম হয়ে যায়। এই কলেজে বহু ছাত্র বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করত, এবং সেই গবেষণাগুলো কিন্তু ঘরের মধ্যে রেখে দিলে হবে না, কিন্তু সেগুলোকে কিন্তু লোককে শেখাতে লাগবে, লোককে জানাতে লাগবে, লোক জানতে পারবে, শিখতে পারবে, তবেই তো কলেজে পড়তে আসবে নাকি। ঠিক সেই জন্যই এই কলেজে একটা পত্রিকা প্রকাশ করা হতো, তার নাম টেক। এই টেক নামে একটা জার্নাল বলো বা পত্রিকা প্রকাশিত করা হতো। সেই পত্রিকাতে ছাত্ররা কি বিষয়ে গবেষণা করছে এখানে বসে, মাস্টাররা কি পড়াচ্ছে, মাস্টাররা কি গবেষণা করছে, মাস্টারদের চিন্তাভাবনা, ছাত্রদের চিন্তাভাবনা,
ছাত্রদের চিন্তাভাবনা সব কিছুই এখানে প্রকাশিত করা হতো। মানুষজন পড়তো, মানুষজন জানতো, মানুষজনের আরও আগ্রহ বাড়তো। ঠিক আছে, তো এইভাবে করে কলেজটা সামনে আরও এগিয়ে যায়। পরবর্তীকালে ভারতবর্ষ যখন স্বাধীন হলো 1955 সালে এই কলেজটার নাম পরিবর্তন হয়ে গেল। নাম পরিবর্তন হয়ে তার নাম হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। তোমরা সকলের নাম শুনছো অবশ্যই, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা পড়বো শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মনোভাব কেমন ছিল, তিনি শিক্ষা নিয়ে কি ভাবতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের মনের ভেতর দিকে যে বসে থাকা মানুষটা আছে তাকে লালন পালন করবে, বাইরের জগতের সাথে সমন্বয় সাধন করবে। ঠিক আছে, এবং লোককে শেখাবে, ভালোবাসতে শেখাবে, লোকের মধ্যে প্রেম সৃষ্টি করবে, লোকের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবে এবং লোককে উপযোগী করে তুলবে জাতির বা দেশের কল্যাণের জন্য। সেটাই কাজ করে শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় কিন্তু প্রাকৃতিক পরিবেশকে খুব ভালোবাসতেন। তার বিভিন্ন লেখায়, কবিতায়, গানে প্রকৃতির ছোঁয়া কিন্তু খুঁজে পাওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তিনি মনে করতেন প্রকৃতিতে বসে প্রকৃতির সঙ্গে বা প্রকৃতিকে ভালোবাসি যে শিক্ষাটা হয় আমাদের, সেই শিক্ষাটাই হয়তো আসল শিক্ষা। ঘরের মধ্যে বসে থেকে ওই শিক্ষা কিন্তু আসল শিক্ষা কিন্তু না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর বীরভূমের বোলপুরের ভুবনডাঙ্গা বলে একটা জায়গা ছিল, সেখানে আশ্রম প্রতিষ্ঠা করে। সেই আশ্রমে তিনি গিয়ে মাঝে মাঝে থাকতেন এবং সঙ্গে মাঝে মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েও সেখানে থাকতো। তো এই অবস্থায় সেখানে থাকতে খুব ভালো লাগতো তাদেরকে। যখন তারা থাকতো সেখানে থাকতে থাকতে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটার নতুন নামকরণ করলেন, নাম দিলেন শান্তিনিকেতন। সেখানে থাকতে থাকতে রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে একটা বিদ্যালয় স্থাপন করেন, তার নাম ব্রহ্ম বিদ্যালয়। এবং তখন থেকে তার মনে শিক্ষা বিষয়ে একটা অন্যরকম ব্যাপার চলে আসে। তিনি ভাবেন সমস্ত দেশের লোককে উচ্চমানের শিক্ষা দেওয়ার কথা ভাবেন এবং সেটাও একটা ভিন্নভাবে, ভিন্ন পদ্ধতির মাধ্যমে তিনি সেটা ভাবেন। দেশের প্রত্যেকের কাছে যাতে বিশ্বমানের শিক্ষা পাঠানো যায়, সবাই যাতে সব থেকে ভালো কোয়ালিটি, সব থেকে বেস্ট কোয়ালিটির শিক্ষা যাতে পায়, সেই উদ্দেশ্যে 1921 সালে তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিদ্যালয়। যে বিদ্যালয় তোমার নাম সবাই শুনছো। তো প্রতিষ্ঠা করেন, বহু আচার্য আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এখানে তাদের কর্মক্ষমতা দেখানোর জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে আহ্বান জানান যে আসো এখানে এসে তোমাদের যে প্রতিভা সেটা প্রকাশ করো। প্রচুর বই লেখা হয় সেখানে, অনেক সুন্দর সুন্দর বইয়ের ভাণ্ডার সেখানে রয়েছে, যেগুলো এক একটা অমূল্য সম্পদ সেখানে লোকেদের কাছে। ঠিক আছে, আমাদের সবার কাছে যেটা একটা অমূল্য সম্পদ। তো এই হচ্ছে ব্যাপার। এবং এই বিদ্যালয় আস্তে আস্তে বিশ্বমানের বিদ্যালয় হয়ে ওঠে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে, এমনকি দেশের বাইরে থেকে এখানে পড়াশোনা করতে আসে। তোমরা একবার শুধু ভাবো, এমনকি এই বিদ্যালয়ে পরবর্তীকালে কেন্দ্র বিদ্যালয়ের রূপ ধারণ করে বা তাকে কেন্দ্র বিদ্যালয় বলা হতে শুরু হলো। এই বিদ্যালয়ে যে পদ, পরিদর্শক পদ হিসাবে এখানে রাষ্ট্রপতি আসতো। ঠিক আছে, এবং আচার্য পদ হিসাবে এখানে প্রধানমন্ত্রী থাকতো। প্রথম যে আচার্য তার নাম মনে রাখবে জওহরলাল নেহরু। ঠিক আছে, এবং উপাচার্য হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর। এটাও কিন্তু মনে রেখে দিবে, উপাচার্য এবং আচার্য। প্রথম আচার্য আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, আর প্রথম উপাচার্য হয়েছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর, তার ছেলে। এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে বহু বিখ্যাত বিখ্যাত লোক পড়াশোনা করেছেন, যেমন ইন্দিরা গান্ধী, তোমার নাম সবাই শুনছো, সত্যজিৎ রায়, মহাশ্বেতা দেবী, অমর্ত্য সেন, প্রফেসর অমর্ত্য সেন, তারপরে মহাশ্বেতা দেবী, এনারও নাম তোমরা শুনেছো সবাই। তো এই সমস্ত বিখ্যাত বিখ্যাত লোক এখানে পড়াশোনা করে, শিক্ষা লাভ করে, জ্ঞান লাভ করে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র যে শিক্ষার ব্যাপারে ভাবতেন সেটাও না, গ্রামের সেই প্রান্তরে বসে থাকা যে কৃষক তার ব্যাপারেও তিনি ভাবতেন। কিভাবে কৃষকদের উন্নতি করা সম্ভব, মানুষকে কিভাবে জাগ্রত করা সম্ভব, কিভাবে কৃষিক্ষেত্রে উন্নত মানের বীজ, উন্নত মানের সার ব্যবহার করে কৃষির উন্নতি করা সম্ভব, সেই বিষয়ে তিনি ভাবতেন। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিলেন, সেই সময়ের কথা বলছি আমি, সেই সময়ের লোকজন ভাবতো কি নিজেদের ছেলে মেয়েকে বানাবে, আইএস বানাবে অথবা কোনো ব্যারিস্টার বানাবে বা ডাক্তার বানাবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন।
তিনি কি করেছিলেন, তার নিজের ছেলে রথীন্দ্রনাথকে বাইরে পাঠিয়েছিলেন পড়াশোনা করতে কৃষি সম্বন্ধে, কিভাবে ভালো করে কৃষিকাজ করা সম্ভব, কিভাবে উন্নত মানের পদ্ধতি ব্যবহার করা সম্ভব, এই সমস্ত কিছু শেখার জন্য এবং শিখে এসে সেগুলোকে আমাদের দেশে অ্যাপ্লাই করার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো তিনি ছিলেন এমনটাই, তিনি ছিলেন, তিনি দেশের সাধারণ লোকেদের কথা খুব ভালো করে ভাবতেন। এই হচ্ছে ব্যাপার, শুধু সাধারণ লোক না, তিনি প্রত্যেকের কথাই তিনি ভাবতেন, তাকে দেখলে সকলেরই শ্রদ্ধা হয়। এই হচ্ছে ব্যাপার, তিনি এমনটাই তিনি ছিলেন, তোমরা সবাই তার সম্বন্ধে জানো। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা এগুলো ভালো করে অবশ্যই পড়বে। শিক্ষা সমস্যা, স্বদেশী সমাজ, শিক্ষার হেরফের, এই সমস্ত কিছু প্রবন্ধ রয়েছে। এই প্রবন্ধের মধ্যে তিনি আমাদের যে ইংরেজদের শিক্ষা ব্যবস্থা সেটাকে তিনি কটাক্ষ করেছেন। সেই সময় ইংরেজদের শিক্ষা ব্যবস্থার আদলে কিছু বিদ্যালয় স্থাপিত হয়েছিল, মানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, যেমন পাটনাতে তৈরি হয়েছিল, বারাণসীতে তৈরি হয়েছিল, ঠিক আছে, যেগুলো তিনি কখনোই পছন্দ করতেন না। তিনি বলতেন এই ঘরের মধ্যে বন্ধ অবস্থায় জেলখানার মতো পরিবেশে একজন পড়াশোনা করতে পারে না, তার জন্য প্রয়োজন মুক্ত পরিবেশ, খোলামেলা পরিবেশ, প্রকৃতির হাওয়া, প্রকৃতির মাঝখানে থেকে তবে পড়াশোনা করা সম্ভব। তো এই ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই ছিল আমাদের চ্যাপ্টার 5 শেষ। তোমরা বাড়িতে খুব ভালো করে পড়ো, রিডিং পড়ো, ভালো করে দেখে দেখে পড়ো। তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সব কিছু, এখন তোমরা বার করো বই, বার করে পড়তে শুরু করে দাও। এই হচ্ছে তোমাদের এখন কাজ। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন বিদায়।